এই যেন এখন একটা দ্বন্দ্ব বাড়ছে গোটা পশ্চিম এশিয়া মধ্যপ্রাচ্যে যেভাবে এখন যে ঘটনা একটা আতঙ্ক তৈরি হয়েছে মনিময় এক্স্যাক্টলি তাই এবং আতঙ্কের জায়গা গ্রাস করছে ক্রমেই যেভাবে দ্বন্দ্ব বাড়াচ্ছে ইসরায়েল আর লেবানন জঙ্গি গোষ্ঠী তাদের মধ্যে হিজবুল্লাহ আর এই দ্বন্দ্ব যে কোনো সময় কিন্তু সশস্ত্র সংঘাতের রূপ নিতে পারে শর্মিষ্ঠা একদমই তাই এবং গোটা বিশ্ব যেভাবে উদ্বিগ্ন বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন তারা যেভাবে সন্ত্রাসের এই একটা গন্ধ পাচ্ছেন বলা যেতে পারে মনিময় যে কোনো সময় যেভাবে একটা আক্রমণের ইঙ্গিত আগেই দিয়ে রয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী শুধু তাই নয় এবার লেবাননের এই জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ যদি আক্রমণ শানায় কি হয় একটা উদ্বেগ বাড়ছে সশস্ত্র সংঘাতের পথে যেতে পারে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা আর ইতিমধ্যে কিন্তু ইসরায়েলের ওপর হামলা চালানোর চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে হিজবুল্লাহ প্রধানও আর প্রতিবেদন দেখাই আপনাদেরকে আলোচনা করবো আমরা দেখুন ইসরায়েল হিজবুল্লাহ দ্বন্দ্বের মধ্যেই লেবানন সীমান্ত পরিদর্শন ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রীর তার বার্তা ইসরায়েল শান্তি চায় উত্তর সীমান্তে সামরিক সংঘাতের বিকল্প খুঁজছে ইসরায়েল সামরিক শক্তি বাড়ানোর সঙ্গেই রাজনৈতিক বিকল্পও খুঁজছে ইসরায়েল গত বছর অক্টোবর থেকে হামাস এবং হিজবুল্লাহ দুই শক্তির বিরুদ্ধে লড়াই করছে ইসরায়েল সম্প্রতি লেবাননে বড়সড় হামলা সংগঠিত করেছে ইসরায়েল পাল্টা রকেট হামলা চালু রেখেছে হিজবুল্লাহ এই হামলার মুখে জনমানবহীন ইসরায়েলের একাধিক গ্রাম এবং শহর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন লেবাননের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাসিরুল্লাহ সম্প্রতি হুমকি দেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অল আউট ঝাঁপাবে তার সংগঠন চারিদিক ঘিরে ইসরায়েলের ওপর হামলা হবে হিজবুল্লাহ প্রধানের এই মন্তব্যের সমালোচনায় সরব ইউরোপীয় ইউনিয়ন আর এতেই লেবাননের পরিস্থিতি ভবিষ্যতে গাজার মতো হতে পারে বলে আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের ক্যালকাটা নিউজ মনিময় যে বিষয়টা আমাদের নজর রয়েছে যে ফের যেন কোথাও তুমি যেটা কোনো শুরু করছিলে যে ফের কি কোথাও একটা যুদ্ধের ডঙ্কা শুধু তো এখন নয় এই আশঙ্কার জায়গাটা গত বেশ কয়েক মাস ধরেই তৈরি হয়েছে আতঙ্কের প্রহর কাটাচ্ছে বিশ্ব খুব স্বাভাবিকভাবেই দেখো আতঙ্কের জায়গা যে অবস্থানে বা যে উদ্বেগের জায়গাটা ভারত বার্তা দিয়েছে এর আগে যদিও ভোটাভুটিতে ভারতের তরফ থেকে তখন অংশগ্রহণ না করা হলে পরেও বিদেশ মন্ত্রকের তরফ থেকে কিন্তু স্পষ্ট জবাব দেওয়া হয়েছিল যে একেবারে অবিলম্বে এই যুদ্ধ কিন্তু বন্ধ করতে হবে কিন্তু তার মধ্যে এই পরিস্থিতি কিন্তু প্রশ্ন তো উঠছে যে কেন এই যুদ্ধ পরিস্থিতি সব থেকে বড় কথা ইসরায়েলও শান্তি চায় বার্তা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর কিন্তু প্রশ্ন উঠছে যে জমি ছাড়তে নারাজ হিজবুল্লাহরা আর ইসরায়েলের ওপর চারদিক দিয়ে হামলা চলবে অত্যন্ত কড়া একটি হুঁশিয়ারি আমি বলবো এই হুঁশিয়ারিটাই যথেষ্ট আপাতভাবে একটা যুদ্ধ পরিস্থিতির জন্য খুব স্বাভাবিকভাবেই এখন চারিদিক দিয়ে যে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এবং এই হামলা হিজবুল্লাহ প্রধান যখন এই আবহে পুরো দমে এ ধরনের একটা মন্তব্য করছেন তাহলে যুদ্ধ কি অবশ্যম্ভাবী আমরা অবশ্যই আলোচনা করবো শর্মিষ্ঠা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে দেবাশিস নন্দী এই মুহূর্তে যোগ দিয়েছেন আমি দেবাশিস বাবুকে অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমি দেবাশিস বাবু এই অবস্থায় এমন এক পরিস্থিতি তাহলে কি যুদ্ধ অবশ্যম্ভাবী এই প্রশ্নটা দিয়ে আপনাকে শুরু করছি এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ রাষ্ট্র বনাম রাষ্ট্রের যুদ্ধ নয় একটি রাষ্ট্রের সাথে যখন অন্য সন্ত্রাসবাদী গ্রুপ বা নন স্টেট অ্যাক্টরদের কোনো মানে বিবাদ হয় সেটাকে আমরা বিবাদ বা কনফ্লিক্ট বলতে পারি বা স্পেশাল অপারেশন বলতে পারি এটা যুদ্ধ নয় কিন্তু যদি সার্বিকভাবে বলি তাহলে এটা তাৎপর্য হচ্ছে এই যে নীতিগতভাবে এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ অর্থাৎ হিজবুল্লাহ একটি সন্ত্রাসবাদী গ্রুপ এ বিষয়ে সন্দেহ নেই এবং ইট ইজ ব্যাকড বাই ইরান তো ইরান এই হিজবুল্লাহ হামাস আবু নিদাল গ্রুপ এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে তাদের হয়ে লড়ার জন্য ইসরায়েলের বিরুদ্ধে লড়ার জন্য তারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে তারা অস্ত্র দেয় আর্থিক সাহায্য দেয় এবং মরাল সাপোর্ট দেয় এবং এই এবার ইসরায়েলের দিক দিয়ে বলি এই যদি সত্যি হামাসের সাথে বিবাদ হয় অবশ্যই ইসরায়েলের কিছুটা ক্ষতি তো অবশ্যই হবে পাশাপাশি যে যুদ্ধ হবে লেবানন জড়িয়ে পড়বে যেরকম প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ মানে একটা সর্বাত্মক আক্রমণ শুরু করেছে ইসরায়েল এবার লেবাননের বিরুদ্ধে কিন্তু এবার ইসরায়েলের আক্রমণ হবে এর ফলে লেবাননে একটা মানবিক নিরাপত্তা সংকট তৈরি হবে অর্থাৎ সেখানে কিন্তু আবার রিফিউজি সংকট তৈরি হবে পাশাপাশি যদি ক্রমাগত হামাস ইসরায়েলকে আক্রমণ করে তাহলে কিন্তু তার পাশে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র তো দাঁড়াবেই যেহেতু ইসরায়েলের বন্ধু তাছাড়া নীতিগতভাবে যেহেতু হামাস সন্ত্রাসবাদী গ্রুপ সেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ যারা সন্ত্রাসবাদ দমনে একত্রিত হয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে বা জিরো টলারেন্স পলিসি গ্রহণ করেছে তারা কিন্তু
একত্রিত হয়ে এই হামাসের বিরুদ্ধে যাবে এবং অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যাবে। এবং এর তাৎপর্য এই, মানে যখন আমরা দেখেছি 2014 সালে আইসিসের উত্থান ঘটে ইরাক এবং সিরিয়াতে, তখন বিস্তীর্ণ এলাকাতে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে বাড়িঘর ধ্বংস এবং হাজার হাজার রিফিউজি সংকট তৈরি হয়েছিল। সেখানে ইউরোপে শরণার্থী মানে ভিড় হয়েছিল। সেখানে আবার একটা 10 বছর পরে সেমন একটি কালো ছায়া আমরা মধ্যপ্রাচ্যের আকাশে দেখতে পাচ্ছি। সুতরাং এই বিষয়ে ইরানের ভূমিকা কিন্তু খুব মারাত্মক, কারণ ইরান যদি সতর্ক না করে তাহলে ইরানের পরিণতি কিন্তু সাদ্দাম হোসেনের মতো হবে, মানে সাদ্দাম হোসেন ইরাকের মতো হবে। সে কিন্তু এরকম কুর্দদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, ধ্বংস করতে গিয়ে এবং নিজের অ্যারোগ্যান্ট অ্যাটিটিউডের জন্য আমেরিকার সেনাবাহিনী এবং নেটো ইরাকে ইনভেট করেছিল 2003 সালে। সুতরাং লিবিয়াতেও এরকম ঘটনা ঘটতে পারে এবং ইরানের বিরুদ্ধেও সার্বিক কিন্তু আক্রমণ হতে পারে। সুতরাং আগামী দিনে যদি এই হামাস এবং এই হিজবুল্লাহ গ্রুপ ক্রমাগত এই তাদের আক্রমণ বজায় রাখে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের সংকট আরো ঘনীভূত হবে। সেখানে কিন্তু অন্যান্য অঞ্চল বহির্ভূত শক্তি, এক্সট্রা রিজিওনাল পাওয়াররা, তারা এখানে পাওয়ারসরা তারা অন্তর্ভুক্ত হবে, ফলে বিষয়টি আরো ঘোরালো এবং জটিল হয়ে যাবে। দেবাশিস বাবু, একটা বিষয় আমার জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে, গত অক্টোবর থেকে বা গত বেশ কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল তারা হামাসের সঙ্গে লড়ছে, কিন্তু এখন যেন দোসর হচ্ছে হিজবুল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে গত কমাস ধরে আবার নতুন করে হিজবুল্লাহর এই হুঁশিয়ারি, একটার পর একটা বড় সংঘাতের পথ তৈরি হওয়া, কোথাও কি মনে হচ্ছে যে এই হুমকি শুধুমাত্র প্রচ্ছন্ন হুমকি নয়, বা যদি এভাবে বলি যে যেহেতু ইসরায়েল নিজেও জানিয়েছে যে ইসরায়েলের তরফ থেকে যে তারা শান্তি চায়, অন্তত অনেক হয়েছে, এবার অন্তত আর নয়, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও হিজবুল্লাহর তরফ থেকে এই ধরনের হুমকি বারবার একটা ইসরায়েলের ওপর কি মানে কোথাও কি তাদের শক্তি ক্ষয়, তাদের মনোবল ভাঙা, তাদের মেরুদণ্ড ভাঙাটা, এটা কি একটা বড় জায়গা তৈরি হতে পারে? অবশ্যই হতে পারে। দেখুন, ইরানের যে স্ট্র্যাটেজি, মধ্যপ্রাচ্যে ইরান কোণঠাসা একটি রাষ্ট্র এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তো ইরানকে রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে মানে ঘোষণা করেছে প্রায় 2 দশকেরও বেশি বছর আগে। এবং তারপর থেকে ইরানের লক্ষ্য হচ্ছে আমেরিকার যে মিত্র রাষ্ট্র মানে মধ্যপ্রাচ্যে, সেটা হল ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করা, যেহেতু জিওগ্রাফিক্যালি ইরান থেকে মানে ইসরায়েলের দূরত্ব অনেক বেশি, মাঝখানে অন্য ভূখণ্ড রয়েছে, ডিরেক্ট সীমানা শেয়ার করে না, সেহেতু তারা কি করেছে, ইসরায়েলের সীমানাবর্তী যে সমস্ত রাষ্ট্র রয়েছে সেখানে বিভিন্ন নাশকতামূলক গ্রুপ তৈরি করে তাদেরকে মদত দিচ্ছে ইরান। এবং এক্ষেত্রে লিবিয়াতেই শুধু নয়, প্যালেস্টাইনে শুধু নয়, ইয়েমেনেও শিয়া গ্রুপের একটা শিয়া গ্রুপ আছে ছোট, সেই শিয়া গ্রুপের জঙ্গি সংগঠন রয়েছে এবং তাকে মদত দেয় ইরান। সুতরাং ইরানের যে অভিসন্ধি সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে তারা যেমন কোণঠাসা এবং আমেরিকা যেমন স্যাংশন আরোপ করেছে, সুতরাং আমেরিকার যে মিত্ররাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তারা ক্রমাগত নন স্টেট অ্যাক্টরস গুলোকে দিয়ে মানে ত্রিফলা আক্রমণ করবে 3 দিক দিয়ে। এবং এর ফলে কি হবে, ইসরায়েল মানে শুধুমাত্র ইসরায়েলের মানুষ মারা যাবে না, ইসরায়েল বিধ্বস্ত হবে না, কারণ এমন একটি সময় ইসরায়েলকে বেছে নিল আক্রমণ করার, কারণ ইসরায়েলের যে রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু তিনি অভ্যন্তরীণ সংকটে রয়েছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, অভ্যন্তরীণ চাপে রয়েছে, ল অ্যান্ড অর্ডার একটু সমস্যা রয়েছে ইসরায়েলে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে প্রবল বিক্ষোভ রয়েছে, অর্থাৎ একটা ভোলাটিলিটি রয়েছে, পলিটিক্যাল ভোলাটিলিটি এবং ইনস্টেবিলিটি। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে মোক্ষম সময়ে ইরান চাইছে যে জঙ্গি সংগঠনগুলোকে কাজে লাগিয়ে ইরানকে নাস্তানাবুদ করে দেওয়া। সুতরাং যদি ইসরায়েলকে, এবং ইসরায়েল যদি সত্যি একবার দুর্বল হয়ে যায়, নতি স্বীকার করে যায়, তাহলে ইরানের লক্ষ্য পূরণ হবে এবং এই ইসরায়েল যে মানে ক্রমাগত এই মানে নিরীহ প্যালেস্টাইনিদের মানে হত্যা করেছে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে একটা শত্রুতামূলক সম্পর্ক স্থাপন করছে, সুতরাং ইসরায়েল যেহেতু খুব অ্যারোগ্যান্ট একটি রাষ্ট্র, সুতরাং তাকে এখান থেকে একটু জানতে চাইছি, এরকম একটা সিচুয়েশন বেছে নেওয়া হলো যখন অলরেডি ইসরায়েল অনেকটা বিধ্বস্ত, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একেবারে সর্বশক্তি নিয়ে অল আউট ঝাঁপাতে চাইছে হিজবুল্লাহ, কিন্তু কেন? ওই যে বললাম, হিজবুল্লাহ তো নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, হিজবুল্লাহ পুরো ফিনান্সিয়াল ব্যাকআপ বা সাপোর্ট মানে হিজবুল্লাহ গ্রুপ পায় ইরান থেকে, এবং আরো কিছু জঙ্গি আরো কিছু রাষ্ট্র রয়েছে মধ্যপ্রাচ্যে তারাও করে, এবং কিছু ব্যক্তিগত সাহায্য যারা র্যাডিক্যালিজমে বিশ্বাস করে অথচ ধনী ব্যক্তি
তারাও কিছু করে। সুতরাং এটা ইরানের নির্দেশ। এটা মানে এমনকি আপনি যদি দেখেন যে এই মানে লেবাননে যে রাষ্ট্র, তার যে রাষ্ট্রপ্রধান, তাদেরও নির্দেশ মানে না এই হিজবুল্লাহ গ্রুপ, তাদের নিয়ন্ত্রণে নেই। সুতরাং একটি রাষ্ট্র তার আপেক্ষিক স্বাতন্ত্র্যতা হারিয়ে ফেলেছে, অটোনমি হারিয়ে ফেলেছে। অর্থাৎ তার দেশের মধ্যে যে জঙ্গি সংগঠন, জানে প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন, তারা কিনা অন্য রাষ্ট্রের নির্দেশ মেনে চলছে। অর্থাৎ জঙ্গিরা কারো নির্দেশই মানে না। কিন্তু ব্যাপারটা হবে এতে করে সমস্যায় পড়বে কেউ, মানে লেবাননের সাধারণ জনগণ, এবং লেবাননের আর্থিক অবস্থা এমনি খারাপ। বেইরুটে বেশ কয়েক বছর আগে প্রচুর সংকট হয়েছিল, রাজনৈতিক সংকট এবং বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ, পলিটিক্যাল যে ভায়োলেন্স হয়েছিল। ফলে এই অবস্থায় কি হবে, বেইরুটকে আক্রমণ করবে ইসরায়েল। সুতরাং এই আক্রমণে আবার সামিল হবে আমেরিকা বা নেটো। সুতরাং আবার একটা নতুন সংকট তৈরি হবে। সুতরাং আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হিজবুল্লাহ গ্রুপ এই হামাসের মতো একই ভুল করতে যাচ্ছে। হামাস ইসরায়েলকে আক্রমণ করেছে, ঠিক আছে, কিন্তু হামাস কখনো ভাবেনি প্রতি আক্রমণ যখন ইসরায়েল করবে সাধারণ প্যালেস্টাইনবাসীর কি হবে, গাজা ভূখণ্ডবাসীর কি হবে। অর্থাৎ এই জঙ্গিরা কখনো রেশনালিটি মানে না, তারা সাধারণ মানুষের কথা ভাবে না, তাদের নিজস্ব মিশন থাকে। সুতরাং তারা এই ধরনের মানে অদূরদর্শী কর্মকাণ্ড করার মধ্য দিয়ে সাধারণ মানুষের বিপদ ডেকে আনবে। অর্থাৎ গাজা ভূখণ্ডের যে 36,000 মানুষ ইতিমধ্যে মারা গেছে গত অক্টোবর মাস থেকে, তো লেবাননে আরো বেশি সংখ্যক লোক মারা যাবে, কারণ লেবানন অনেক বড় ভূখণ্ড। কারণ লেবাননকে যখন আক্রমণ করবে ইসরায়েল, আমেরিকা এবং তার মানে মিত্র দেশগুলো, তখন ছেড়ে কথা বলবে না। যে কোনো এলাকায় সিভিলিয়ানদের উপর আক্রমণ করবে, স্কুল কলেজ বাজার ঘাটের উপর আক্রমণ করবে। সুতরাং সেখানে আন্তর্জাতিক যে যুদ্ধ বিষয়ক আইন, যে সিভিলিয়ানদের উপর আক্রমণ করা যাবে, সেটা কিন্তু মানবে না, ইসরায়েল এখনো মানেনি। ফলে মানে হামাসের বিরুদ্ধে আর কি আক্রমণ করছে, তার থেকে অনেক বেশি রিটালিয়েট করবে, প্রতি আক্রমণ করবে লেবাননের বিরুদ্ধে এবং হিজবুল্লাহ গ্রুপের বিরুদ্ধে। সেটা কিন্তু একটা বড় মানবিক সংকট বা বিপর্যয় হতে যাচ্ছে আগামী দিনে, যদি সত্যি ইসরায়েল প্রতি আক্রমণে যায়। একেবারেই দেবাশিস বাবু, সেক্ষেত্রে তাহলে পরে কি এফেক্ট পড়তে চলেছে সর্বোপরি এই পরিস্থিতির পর? আমি সেই প্রশ্নটা রাখবো, তবে একটা বিরতি আমাকে যেহেতু নিতে হবে, তো আলোচনায় ডেফিনেটলি এই অবস্থা যে জায়গায় গিয়েছে তাতে আমরা শর্মিষ্ঠা ডেফিনেটলি একটা বড় প্রশ্নের জায়গায় রাইজ হচ্ছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। এখন সব থেকে বড় প্রশ্নের জায়গা যে আমরা প্রত্যেকে শান্তি চাই, এই বার্তা প্রত্যেকেই দিচ্ছেন, কিন্তু তার মধ্যেও একটা যুদ্ধের আবহ সেটা তৈরি হচ্ছে। আমরা আলোচনা করছি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। শর্মিষ্ঠা, আমি দেবাশিস বাবু আপনার কাছে ঠিক এই জায়গায় আসি, যা অবস্থা এই মুহূর্তে হয়ে রয়েছে তাতে এফেক্ট কি পড়তে পারে সর্বস্তর থেকে, মানে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে? প্রত্যেকেই চাইছেন শান্তি, কিন্তু তারপরেও তো হচ্ছে। পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু সত্যি ভাবার রয়েছে, এবং সত্যি যদি এরকম আক্রমণ হয় বা যে ওই এলাকাতে মানে সাপ্লাই চেইন যেটা রয়েছে, যেটা আমরা বলি যে তেলের যোগান, সেখানে তার উপর ইম্প্যাক্ট করবে এবং তেলের দাম তো বাড়বে, সাপ্লাই চেইনে এফেক্ট হবে। পাশাপাশি যেটা হবে 2 নম্বর, যে ওই রাজনৈতিক উত্তেজনায় যে এক্সট্রা রিজিওনাল পাওয়ার যারা আছে, অঞ্চল বহির্ভূত শক্তি, তারা ইনভলভ হবে বরাবরই। যাবো আমরা দেবাশিস বাবুর কাছে, কিন্তু কোনো কারণে সমস্যা হচ্ছে। কিন্তু বিষয় আছে মণিময়, তুমি যেটা বলছিলে যে গোটা বিশ্বে যখন শান্তির বার্তা ছড়ানো হচ্ছে, শুধু তারা ভারতের তরফ থেকেও বারবার শান্তির বার্তা নিয়ে যাওয়া হয়, এবং তারা পাকিস্তানের মতন দেশের কাজ হয় যেখানে বারবার পাকিস্তান যতটা সম্ভব ঘুরপথে, যতটা ভারতের ক্ষতি করা যায় সবসময় সে পথে যখন সচেষ্ট হওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, যারা সবসময় নজর রয়েছে ভারতের কিভাবে সীমান্ত পথ বেরিয়ে যারা এদেশে অনুপ্রবেশ করবে, সাধারণ নিরীহদের উপর আক্রমণের ঘটনা 2008, শুধু তার একের পর এক বিস্ফোরণের ঘটনা তো তারই নিদর্শন। কিন্তু তারপরও দেখা যাচ্ছে গোটা বিশ্বে কোথাও ইসরায়েল লড়ছে হামাসের সঙ্গে, কোথাও বাবার ইসরায়েলের উপর আবার নতুন করে আক্রমণের একটা হুমকি হিজবুল্লাহর তরফ। যোগাযোগ করা গিয়েছে সম্ভবত শর্মিষ্ঠা দেবাশিস বাবুর সঙ্গে। হ্যাঁ দেবাশিস বাবু, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, তো ওই অবস্থায় যেটা হতে পারে যে অনেকগুলো সংকট সৃষ্টি হতে পারে, যে সেখানে কিন্তু বৃহত্তর মানবিক সংকট, রিফিউজি ফ্লো হবে। এবং অলরেডি এই এন্টায়ার মধ্যপ্রাচ্যে যদি দেখেন, এবং ইনক্লুডিং ইয়েমেন, জর্ডান, সিরিয়া রিফিউজি সংকট রয়েছে, এবং সেখানে প্রায় ইকোনমি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ল অ্যান্ড অর্ডার নেই, এবং সেখানে যে মানে মানবিক সাহায্যগুলো প্রেরণ করার কথা ডোনার কান্ট্রিজ গুলো, তারাও প্রেরণ করতে পারছে না, কারণ তাদের এই অবস্থা তো পরিবর্তন করা যায়, কেন করা যাচ্ছে না? করা যাচ্ছে না হচ্ছে যদি সন্ত্রাসবাদীরা
অনিয়ন্ত্রিত থাকে। মানে আমরা 9/11 ইনসিডেন্টের পরে দেখেছি, যখন আমেরিকা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হলো, যে সারা বিশ্বের রাষ্ট্রগুলো জিরো টলারেন্স পলিসি নিয়েছিল এবং টু স্টপ ইন্টারন্যাশনাল টেরোরিজম, এবং অনেক মেকানিজমও হয়েছে, তারপরও টেরোরিজমকে নিয়ন্ত্রণ করা যায়নি। এই যে ক্রস বর্ডার টেরোরিজম, যে আমরা আইসিস থেকে শিক্ষা নেইনি, আল কায়দা থেকে শিক্ষা নেইনি, তালিবান থেকে শিক্ষা নেইনি, এখন মধ্যপ্রাচ্যে ক্রমাগত এই যে সন্ত্রাসবাদী কার্যক্রম, এরা অনেক পুরনো সন্ত্রাসবাদী গোষ্ঠী, এই যে আবু নিদাল গ্রুপ, হিজবুল্লাহ, হামাস, ফলে এরা অনিয়ন্ত্রিত, এবং এরা যদি কোনো নির্দিষ্ট বা কতিপয় রাষ্ট্রে তারা ব্যাকড হয় বা মানে ফিনান্সড হয় বা তারা সাপোর্টেড হয়, তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। অর্থাৎ কোনো রাষ্ট্র যদি কোন দেবাশিস বাবুর কাছে সন্ত্রাসবাদী রাষ্ট্র প্লিজ। দেবাশিস বাবু শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ বলছি যে রাষ্ট্র, কোনো রাষ্ট্র যদি অন্য কোনো সন্ত্রাসবাদী গ্রুপকে এরকম ক্রমাগত মানে সাপোর্ট করে, অর্থনৈতিক দিক দিয়ে বা মানবিক কারণে সাহায্য করে এবং তাদেরকে মতাদর্শগত কারণে সাহায্য করে, তাহলে সেই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো বারবারন্ত হবেই। যেমন পাকিস্তান করে থাকে হিজবুল্লাহ মুজাহিদিন, লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদকে, তেমনি ইরান করে থাকে হামাসকে, নাজিবুল্লাহ গ্রুপ করে থাকে এবং আবু নিদাল গ্রুপ করে থাকে। সুতরাং এই মানে পরিস্থিতিতে রাষ্ট্রগুলো যদি সচেতন না হয়, রাষ্ট্রগুলো যদি শিক্ষা না নেয় যে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার জন্য তাদের ইকোনমি কি হয়, তাদের ইন্টারন্যাশনাল যে প্রেস্টিজ, আন্তর্জাতিক রাজনীতিতে তাদের যে অবস্থান, তাদের যে ভূমিকা, তাদের যে মর্যাদা ক্ষুণ্ণ হয়, সেই বিষয়ে তারা সচেতন নয়, এবং তারা রাষ্ট্রের মানুষের বা নাগরিকদের নিরাপত্তা বিষয়ে সচেতন নয়, তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে সচেতন নয়। সুতরাং এরকম দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্রের পক্ষে সম্ভব। এরকম দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্র কতগুলো রয়েছে, ইরান রয়েছে, উত্তর কোরিয়া রয়েছে, রাশিয়া কিছুটা রয়েছে এখন বর্তমানে। ফলে তারা ভাবছে না দেশে ইকোনমি কি হবে, জনগণের নিরাপত্তা কি হবে। এবং এর আগে সিরিয়া রাষ্ট্রপ্রধান বাসাদ ছিলেন এরকম একজন রাষ্ট্রপ্রধান যিনি জনগণের নিরাপত্তার কথা ভাবেননি। ফলত আগামী দিনে এই ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে সন্ত্রাসবাদী গ্রুপকে মদত দেয়, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার এবং তাদেরকে আরো কড়া স্যাংশন দেওয়া দরকার। যদি কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের বিরোধ হয়, সেটা রাষ্ট্র বনাম রাষ্ট্র হতে পারে, কিন্তু রাষ্ট্র কখনো সন্ত্রাসবাদী গ্রুপকে নিজের উদ্দেশ্যে কাজে লাগাবে না। এটা যতদিন হবে ততদিন পর্যন্ত ক্রস বর্ডার টেরোরিজম চলবে এবং ইন্টারন্যাশনাল টেরোরিজমের যে সংকট এবং তাকে কেন্দ্র করে যে জাতীয় নিরাপত্তাগুলো বিঘ্নিত হচ্ছে, অনেক মানুষ প্রাণ হারাচ্ছে প্রতি বছর অনেক রাষ্ট্রের নাগরিকদের, এই প্রক্রিয়া বন্ধ হবে না এবং আন্তর্জাতিক অর্থনীতিতে তার একটা সুদূর প্রভাব পড়ে এবং একদম একটা ভোলাটিলিটি হয় এবং সেখানে এই উত্তেজনার কারণে বিশ্ব রাজনীতির ইকুয়েশন ঘন ঘন চেঞ্জ হতে থাকে। ফলত এই রাষ্ট্রগুলো কি করে অন্য যে গুরুত্বপূর্ণ দিক ওয়েলবিং, সোশ্যাল ওয়েলফেয়ার, এই বিষয়ে মনোনিবেশ করতে পারে না। ফলত সারা বিশ্বে এই মানবিক সংকট, রিফিউজি সংকট, হিউম্যান রাইটস ক্রাইসিস, এই জায়গা থেকে আমি একটাই প্রশ্ন রাখার চেষ্টা করব, অনুষ্ঠানে একদম সমাপ্তিতে এসে পৌঁছেছি। যেমনটা আপনি বলছেন যে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিকভাবে একটা পরিকাঠামো ভেঙে পড়তে পারে, অনেকটা প্রভাব পড়তে পারে, কিন্তু যে এই পরিস্থিতি আটকানো যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো হিজবুল্লাহ প্রধান শত্রু যদি ইসরায়েল হয়ও, কিন্তু প্রশ্ন উঠছে ইসরায়েলের যা অবস্থা বর্তমানে, কিন্তু হিজবুল্লাহর কতটা সামরিক দিক থেকে বা হিজবুল্লাহর কতটা পাওয়ার, কতটা ক্ষমতা রয়েছে যেখানে ইসরায়েলকে অনেকটা ভয় করে চলতে হচ্ছে? দেখুন, খুব খুব ভালো প্রশ্ন করেছেন। অবশ্যই পৃথিবীর অনেক সন্ত্রাসবাদী গ্রুপ রয়েছে, তারা অনেক শক্তিশালী। একসময় শুনেছিলাম যে আল কায়দা খুব শক্তিশালী, আল কায়দা নির্মূল হয়েছে। আইসিস খুব শক্তিশালী, প্যান ইসলামিক স্টেট গঠন করবে সারা বিশ্ব জুড়ে, তারাও নির্মূল হয়েছে। তারপরে আমরা একটা সময় শুনেছিলাম যে সারা বিশ্বে এমন কিছু সন্ত্রাসবাদী গ্রুপ রয়েছে, তারা একত্রিতভাবে সারা বিশ্ব ব্যবস্থা পরিচালনা করবে। এবং এটা বলে রাখা ভালো যে সন্ত্রাসবাদী একসময় এলটিটি খুব শক্তিশালী সন্ত্রাসবাদী গ্রুপ ছিল তামিলদের শ্রীলঙ্কাতে, তাদের নৌবাহিনী, বিমান বাহিনী এবং সামরিক বাহিনী ছিল, তারাও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। যদিও সেটা শ্রীলঙ্কাতে কনফাইন ছিল, কিন্তু সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো কখনোই রাষ্ট্রীয় শক্তির উপরে হতে পারে না। এবং রাষ্ট্র শক্তি চাইলে এককভাবে না হলে অন্যান্য রাষ্ট্রের সহযোগিতা সন্ত্রাসবাদকে দমন করা যায়। সেক্ষেত্রে আমি আগের প্রশ্নের সূত্র ধরে বলছি, অর্থাৎ ওই রাষ্ট্রগুলো সদিচ্ছা থাকতে হবে। কোনো রাষ্ট্র এমনি স্টেটমেন্ট দিল ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে আমরা সন্ত্রাসবাদের বিরোধিতা করি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করবো, কিন্তু গোপনে অস্ত্র সরবরাহ করছে। যেমন পাকিস্তান কমিট করে সন্ত্রাসবাদের বিরোধিতা করবে, কিন্তু সেই সন্ত্রাসবাদ মদতপুষ্ট রাষ্ট্র স্টেট স্পন্সর টেরোরিজমের জন্য দায়ী।
ইরানও তাই, শুধু এরকম রাষ্ট্র, সিরিয়াও তাই, এরকম রাষ্ট্র যতদিন থাকবে পৃথিবীতে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে এরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ চলতে থাকবে, তাদেরকে বন্ধ করা যাবে না। সুতরাং ইচ্ছা করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সময় লাগতে পারে, কিন্তু সন্ত্রাসবাদকে নির্মূল করা যায়। যদি আল কায়দাকে পারা যায়, আল কায়দাকে একটা চূড়ান্ত সন্ত্রাসবাদী রূপ বলা হতো মানে লাদেনের গ্রুপকে, কিন্তু সেটা নির্মূল এখন কোথায় সে? এবং সেখানে পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছিল বলে আইসিস গঠিত হয় 2014 সালে। আইসিসও প্রায় এখন কিন্তু হীনবল হয়ে পড়েছে। বেশ, অনেক ধন্যবাদ জানাই দেবাশিস বাবু, সুন্দর করে একটা আলোচনা আমাদের জন্য এবং আমাদের দর্শকদের জন্য সামনে তুলে ধরার জন্য। জিরো আওয়ারে ছিলেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। অনেক ধন্যবাদ জানাবো দেবাশিস বাবুকে। মণিময়, এই হচ্ছে সামগ্রিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যুদ্ধ সংঘাত, যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি। কেউ চায় না যুদ্ধ, আমরা চাইবো না কোনো ঝামেলা, কোনো অশান্তি, বিশ্বে শান্তির বার্তা ফিরে আসুক এবং অবশ্যই যুদ্ধের পরিস্থিতি থেকে যাতে সহজে বের করে আনা যায়। আজকে জিরো আওয়ারের সময় একদম ফুরিয়ে গেছে। আমি আর মণিময় এখান থেকে বিদায় নেব। চোখ থাকবে ক্যালকাটা নিউজের পর্দায়।